বইমেলা মানেই বাঙালির নতুন আবেগ, পুরনো অনেক স্মৃতি। দাদা, আপনার বইমেলা নিয়ে যদি কোনো পুরনো স্মৃতি থাকে বা বইমেলায় আপনি প্রথম কবে এসেছেন সেটা নিয়ে আমাদের একটু বলুন। বইমেলায় আমি একদম ছোটবেলা থেকে আসছি, বাবা মার হাত ধরে, মূলত মায়ের হাত ধরে। তখন মা হাঁটতে চলতে পারতো, এখন মা হাঁটতে চলতে পারেন না। তখন ময়দানে হতো। চ্যাটার্জি ইন্টারন্যাশনালের উল্টো দিকে যে ময়দান, ওই জায়গাটা, সেখানে হতো বইমেলা পরিসরে। তখনও বিশ্বের প্রায় সর্ববৃহৎ বইমেলা ছিল, বিশ্ব বা এশিয়ার, এখনো তাই। কিন্তু বৃহতের আকারটা এখন আরো বৃহৎ হয়েছে। এবার তো শুনলাম 1000টা স্টল। আর তখন বইমেলায় ধরো আমি যেতাম। আর এখন বইমেলায়, যেহেতু আমি বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক, আমাদের 117 নম্বর স্টল আছে, এখন বইমেলায় লোকে আমাদের কাছে আসে। এই ফলে বইমেলাটা ঘোরা হচ্ছে না, কিন্তু বইমেলায় অনেকে ঘুরে আমাদের স্টলে আসছে। বইমেলার কোন জিনিসটা আপনাকে বেশি টানে? আপনি তো অনেকদিন ধরে বইমেলায় আসছেন। আহ, যখন ধরো কলকাতায়, আহ, ধরো সল্টলেকের এখানে বইমেলা হচ্ছে, তো এইখানে মানে আমরা বলি না যে কলকাতা একটি কসমোপলিটন শহর, কলকাতা এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে নানা যে সংস্কৃতির যে সংশ্লেষ ঘটে একসঙ্গে। তো এই যে বানাওয়াট কথাগুলো বলে বাঙালি নিজেকে আত্মপ্রবঞ্চনা করে, বইমেলায় এসে এটা ক্লিয়ার হয়ে যায় যে সংস্কৃতি, বই, পাঠ, এসব জায়গায় না ফুল বাঙালি হয়ে যায়। তখন আর তাদের দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? ফলে এই যে সব কসমোপলিটন এসব উবে যায়। ফলে আমার এখানে ভাল লাগে, কারণ এখানে মানে যেটা বইমেলাটা আসলে কলকাতা বা বাংলার প্রতিটি শহরাঞ্চল, শিল্পাঞ্চল কেমন হবার কথা, কি ধরনের জনবিন্যাস দিয়ে ভর্তি হবার কথা, বিক্রেতা কাদের হবার কথা অর্থাৎ বাঙালির, কাদের ঘুরে বেড়ানোর কথা সদর্পে অর্থাৎ বাঙালির, কাদের কোনো রকম চিন্তা ছাড়াই ঘুরে ফেরার কথা অর্থাৎ বাঙালি নারীদের, সেইটা বইমেলায় দেখা যায়। এবং এখানে দেখবে যেরকম দেখো, গুটকার দাগ দেখতে পাবে না বইমেলায়, ঠিক আছে? অর্থাৎ এখানে শুধু বাঙালি আছে, তো ফলে ওই জিনিসগুলো পাবে না এখানে। ধরো উল্টো দিকে দেখো, দীঘা ফিশ কর্পোরেশন, ঠিক আছে? এখানে যেরকম ওই মাছ হয়েছে বলে বাড়ি ভাড়া দেবে না, স্টল ভাড়া দেবে না, সেরকম এখানে পাবে না। অর্থাৎ বইমেলাটা বাঙালির জায়গা, এবং সেই কারণে খুব ভাল লাগে। এবং একই সঙ্গে বাঙালি তার পুঁজিহীনতা, যে পুঁজি তার থেকে বেদখল করে দেওয়া হয়েছে, এটা সত্ত্বেও তার কি অসীম আগ্রহ যে সে যে একটা মানে আসলে মহান জাতি, যে তার পুঁজির এই যে প্রতিবন্ধকতাটা পেরিয়েও সে আসলে জ্ঞানের দুনিয়ার সবকিছুর অন্বেষণ করতে চায়, চর্চা করতে চায়। এটা আমাদের মতো বাঙালি জাতীয়তাবাদীদের অনেক আশা দেয় যে আমাদের হবে, আমাদের হতেই হবে এই ব্যাপারগুলো। আর বইমেলাতে ধরো এবার তো নিজেদের স্টল আছে। নিজেদের স্টলের একটা বিশেষত্ব রয়েছে যে তোমার ধরো মানে মেলার সঙ্গে জমায়েতের তফাৎ কি? মেলার সঙ্গে জমায়েতের তফাৎ হচ্ছে মেলায় বিক্রি কিনি হয়, তাই না? ফলে এখানে বাঙালি বিক্রি করছে 90% ক্ষেত্রেই, সেটা একটা খুব পজিটিভ জায়গা। কিন্তু বইমেলাতে মানে বেচা কেনা হচ্ছে, আবার অনেকে ফ্যা ফ্যা করে ঘুরছে, অনেকে মাছি তাড়াচ্ছে। এবং মাছি তাড়াচ্ছে মানে তার কারণটা হচ্ছে, ধরো অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার বই কিনতে ইচ্ছে করবে কিন্তু তোমার পকেটে অতটা টাকা নেই। এখানে এই যে স্টলটা, বাংলা পক্ষর স্টল, এটাই একমাত্র দীর্ঘমেয়াদে বাঙালির পকেটে টাকা বাড়ানোর, পুঁজি বাড়ানোর যে ফর্মুলা এবং যে পথে যে লড়াই, সেটা সম্বন্ধে, অর্থাৎ সেটা সম্বন্ধেই মানে আমাদের এই স্টল, আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই। যে বইমেলাতে যখন বাঙালিরা আগামী দিনে বাংলা পক্ষ তার বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে সফল হলে ফ্রিলি বই কিনবে। আমার যে ডোমকল থেকে যে ছেলেটা আসছে, ডোমজুর থেকে যে ছেলেটা আসছে, জলঙ্গি থেকে যে ছেলেটা আসছে, সে গুটিয়ে যাবে না। সে এখানে কাকে জিজ্ঞেস করবো ঢুকবো কি ঢুকবো না, ইতস্তত করবে না। আমরা সেই বাংলা গড়ার একখানা কিরকম হতে পারে সেই বাংলা, তারই একখানা মডেল বলতে পারো আমাদের এই বাংলা পক্ষর স্টল, যেখানে নিপীড়িত, বঞ্চিত, প্রতারিত, লাঞ্ছিত বাঙালি এসে মন খুলে নিজের কথা বলছে, কতভাবে সে নিপীড়িত, আমাদের কত উৎসাহ দিচ্ছে। বইমেলায় আমরা বুঝতে পারি যে বাংলা পক্ষর ব্যাপ্তি এবং ভালোবাসা কতটা ছড়িয়ে গেছে বাংলা পক্ষর প্রতি। এবং যেটা দেখি, আমাদের নিজেদের নিজস্ব বইও আছে, এরকম একদিন সব বাঙালির হবে, এই বইটা পাওয়া যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বই রয়েছে, যা বাংলার সব বাঙালির। এটা এগুলো সব অল কালার বই, 50 টাকা করে দাম। এছাড়া এই বছর বইমেলায় বেরিয়েছে, যেটা আমরা খুব মানে অসাধারণ লাগলো, যে চন্দ্রশেখর ঘোষ, বন্ধন ব্যাংকের যিনি মালিক, তিনি এসে বইটা নিজে থেকে কিনেছেন। আমরা তাকে ডেকেও আনিনি, তারপরে আমরা আবিষ্কার করলে আরে কে রে ভাই। মানে মানে প্রথমে বুঝতে পারিনি, প্রথমে এমনি বিল কাটা হচ্ছিল, ঠিক আছে এই তো 30 টাকা ফেরত, এরকম টাইপের। তারপরে সব তড়াক করে উঠেছে। তো উনি এসেছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে আহ, আহ,
প্রাক্তন আমলারা আসছেন, তারপরে শিল্পী মহল থেকে আসছেন, লেখক মহল থেকে আসছেন, নানা দলের রাজনীতিবিদ আসছেন, ঠিক আছে। ফলে এটা একটা বাঙালির একটা অদ্ভুত মিলন মেলা, নানা দলের রাজনীতির ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। এই সব মানে তৃণমূল, সিপিএম, বিজেপি সব দল থেকে আসছে এবং আমাদের এখানে এসে এমন সব কথাগুলো বলে যাচ্ছে যেগুলো নিজেদের দলে বলতে পারে না, নিজেদের দলে বাঙালি হিসেবে চাপে থাকে, ঠিক আছে। সেটা আমাদের এখানে আমরা সাপোর্ট করি, বুঝতে পেরেছো তো, দাদা পলিটিক্যাল পার্টি করি, সবকিছু বলতে পারি না, একদম এটা যে দলই বলে এই ডায়লগটা আমরা শুনছি তাদের থেকে, খুব ভাল লাগছে। এবং সকলকে বলবো, আমাদের এখানে চিত্রগুপ্ত বলে একজন কার্টুনিস্ট আছেন, আমরা কদিন আগে হয়তো জানো বাংলা পক্ষ বিশ্বের প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি উন্মোচন করেছে, এবং কার্টুনিস্ট চিত্রগুপ্ত এখানে বিভিন্ন রকম কার্টুন আঁকছেন এবং এই সৃষ্টি এখানে বিক্রি করছেন, সেটা আমাদের স্টলে। শুক্রবার, আগামী শুক্রবার, অর্থাৎ কি তারিখ হবে সেটা বোধহয় 26 হলো, বোধহয় 26 তারিখে রানা সরকার, সিনেমা নির্মাতা রানা সরকারের বনবিবি সিনেমার অফিসিয়াল ট্রেলার রিলিজটা এখানে হবে। ফলে এটা একটা অন্যরকম মিলন মেলা হয়ে উঠেছে বাঙালির বইমেলায়। এবং অনেকেই বলছেন যে বইমেলায় দুটো জায়গায় ভিড়, মাছ ফিশ ফ্রাইয়ের স্টলে আর বাংলা পক্ষর স্টলে। এটা বিশেষ করে আরো বুঝতে পারবে, আজকে তো বৃষ্টির দিন, তুমি রাত 8টার সময় এসো, দু জায়গায় শুধু ভিড়। তবে চাইছি যে সকল বাঙালি, এখানে বাঙালি মূলত বিক্রেতা তো, সকলের ভালো ব্যবসা হোক, এটাই খুব চাইছি। আচ্ছা, বাঙালি কি বাংলা বই পড়তে ভুলে গেছে বা কম পড়ছে? এটা তো অনেকের অভিমত, আপনার কি মনে হয়? একখানা জাতি তার মাতৃভাষায় ডুবে থাকবে কিনা, সেটা বই হোক, সেটা সিনেমা হোক, সেটা কবিতা হোক, সেটা ফেসবুকের রিলও হোক, এটা পুরোপুরি নির্ভর করে যে নিজের মাটিতে সেই জাতির তার পুঁজি, চাকরি, ব্যবসা, জমি, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, এই বিষয়গুলোতে তার নিজের দখল আছে কিনা। এটা ব্যতি রেখে শুধু হাওয়ায়, শুধু বাংলা বই পড়বে কিন্তু অর্জুন সিং এমপি হয়ে যাবে, বাংলা বই পড়বে কিন্তু জিতেন তেওয়ারি আসানসোলের মেয়র হয়ে যাবে, বাংলা বই পড়বে কিন্তু জাভেদ খান, আমির উদ্দিন ববিরা পার্ক সার্কাস কন্ট্রোল করবে, এটা একসাথে হয় না, ঠিক আছে। ফলে আমাদের আগের প্রজন্ম এগুলো ঠিক আছে, এগুলোর কোনো সমস্যা নেই, এই করতে করতে আমাদের এই খুব কঠিন একখানে ইতিহাসের কঠিন পরিস্থিতিতে নিয়ে এসছে। বাংলা পক্ষ যে পুনর্দখলের লড়াই করছে, যে বাঙালির থেকে বাংলায় বেদখল হয়ে যাওয়া সব কিছু, সেগুলো আমরা পুনর্দখল করব। যার ফলে আমরা মনে করছি যে যেরকম ইংরেজিতে একটা কথা আছে, রাইজিং টাইড ফ্লোটস অল বোটস, অর্থাৎ একখানা জোয়ার যখন আসে তখন সেই শুকনো পুকুরে বা নদীতে যত নৌকো থাকে সবকটাই ভাসতে থাকে। আমরা আশা করি বাঙালি জাতীয়তাবাদের জোয়ারের সঙ্গে বাংলা বই পড়া, বাংলা বই কেনা, বাংলা সিনেমা, বাংলা সাহিত্য চর্চা, বাংলা শিল্প চর্চা, বাংলায় রিলস হওয়া, বাংলা রিলসে বাঙালির নাচা, সবই বাড়বে এবং বাড়ছে। কিছু কিছু অঙ্কুরোদ্গম আমরা দেখছি। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি বইমেলা বিষয়ক নিবন্ধে ইংরেজির চাপে বাংলা বইয়ের কোণঠাসা হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন আজ থেকে প্রায় 20 বছর আগে। আপনার মতামত কি এই ব্যাপারে? সুনীল গঙ্গোপাধ্যায় যে সময় কথাটা বলেছেন সেই সময় হিন্দি সাম্রাজ্যবাদ এই ভয়ঙ্কর আকার নেয়নি। এবং আমরা একটা কথা বলতে পারি যে আমাদের এখানে হিন্দি সাম্রাজ্যবাদের ক্ষেত্রে প্রথম বোঝাই দরকার হিন্দি সাম্রাজ্যবাদ কি। হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই ব্যবস্থা যার ফলে গুজরাটি পুঁজি, মারোয়ারি পুঁজি, এই দুটি ভারত নামক যে ভূখণ্ড আমরা যেটা দেখি রাজনৈতিকভাবে, সেটার বাজারের দখল নেয় এবং একই সঙ্গে তাদের অন্য বাহু হিসেবে ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশের যে বিস্ফারিত জনসংখ্যা, তারা অহিন্দি এলাকার দখল নেয়। এই দুটোর যে কম্বিনেশন, এটাকে বলা হয় হিন্দি সাম্রাজ্যবাদ। তো এটা 47-এর পর থেকে ক্রমে বেড়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় যে সময় কথাটা বলেছেন সেই সময় একটা কথা মাথায় রাখতে হবে যে ইংরেজরা কিন্তু ততদিনে চলে গেছে, কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদ জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে, এরা কিন্তু যাচ্ছে না, এরা কিন্তু এলাকায় এলাকায়, ঠিক আছে, সবকিছু দখল করে নিচ্ছে, জনবিন্যাস বদল করছে, জনপ্রতিনিধিত্ব নিয়ে নিচ্ছে, বাংলার মাটিতে বাঙালি, কাঙ্গালি, বাংলাদেশি এইসব করছে বলে বেড়াচ্ছে বাঙালিদের, এবং বাঙালি নারীদের ওপর তো অত্যাচার রোজগার তাদের রয়েছে। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় যে ইংরেজি একখানা ফলস টার্গেট। বাংলা পক্ষ মনে করে যে এই সময়ে দাঁড়িয়ে ইংরেজি আমার বাঙালি জাতির তলোয়ার এবং বাংলা হচ্ছে আমাদের ঢাল। আমরা কদাপি ইংরেজি বিরোধী সংগঠন নই। আমরা চাই যে বাঙালি জাতি, প্রতিটি সন্তান ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে উঠুক এবং বাংলা ভাষায় একদম প্রচণ্ড পারদর্শী হয়ে উঠুক, এবং এই দুটি ভাষা ছাড়া বাংলার মাটিতে আমরা কোনো বহিরাগত ভাষাকে অ্যালাউ করব না, সেই পরিস্থিতি সৃষ্টি করুক। আমার মনে হয় এই সময় যদি সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকতেন
তিনি আমাদের স্টলে থাকতেন, আমাদের পাশে থাকতেন, এবং ওই ইংরেজি নিয়ে যে চাপ, ইংরেজির চাপের কথাটা বলছিলেন, এই সল্টলেকে দাঁড়িয়ে ওটাকে হিন্দি উর্দুর চাপ বলতেন। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ তোমার চ্যানেলকে। এবং আমি শেষে একটা কথা বলতে চাই, মালিক কি বাঙালি? আচ্ছা, সেইটা খুব গুরুত্বপূর্ণ। মালিক যদি বাঙালি হয়, দর্শক যারা আছে তাদেরকে বলবো যে তোমরা দেখো এই অনেকগুলো চ্যানেল ফ্যানেল দেখো, এগুলো টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউবও, হিন্দিতে বা বাংলায়, কিন্তু মূল কথা হচ্ছে মালিককে। অর্থাৎ তোমার ভিউইং টাইম কিন্তু এই ধরনের চ্যানেলের রেভিনিউটা তুমি কাকে দেবে, বহিরাগতর হাতে দেবে নাকি নিজের স্বজাতির কারুর পকেটে দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ স্বজাতির কিছু পকেটে দিলে সেটা কিন্তু সার্কুলেট হবে আমাদের মধ্যেই, আর বহিরাগতর হাতে দিলে তুমি শুধু হাঁ করে তাকিয়ে থাকবে আর টাকাটা উড়ে অন্য কোথাও যাবে। তাই এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং এই ধরনের বাঙালি মালিকানাধীন যত এরকম ধরনের চ্যানেল আছে সেখান থেকেই বাংলা ও বাঙালি সম্বন্ধে, নিজের বাস্তবতা সম্বন্ধে জানো। কারণ বহিরাগত মালিকানাধীন যে কোনো চ্যানেল বাংলায় তোমায় বাঙালিকে সেই বাস্তবতা দেখাবে যে বাস্তবতায় তার সুবিধা হয়। এবং বাঙালি চ্যানেল হলে, বাংলা চ্যানেল শুধু বলছি না, বাঙালি মালিকানাধীন, মালিকানাটা খুব গুরুত্বপূর্ণ হলে সে এমন একখানা বাংলা গড়ার পক্ষে বা এমন একটা বাংলার বাস্তবতা দেখাবে যেটা তোমার ভালো, কারণ সেও তো বাংলায় থাকে, এটা তো তারও একখানা কোথাও একখানা যুক্ত হয়ে যাচ্ছে। তাই বাংলা মিডিয়ার পাশে থাকো, বাঙালি মালিকানাধীন মিডিয়ার পাশে থাকো।